ইন্নাল হামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের এই বিশেষ অনুষ্ঠানের প্রধান অতিথি আমার পরম শ্রদ্ধেয় মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আমি স্যারকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি তার শত ব্যস্ততার মধ্যেও পার্লামেন্ট অধিবেশন চলাকালীন অবস্থায় বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আলোচনা অনুষ্ঠানে তিনি তার সময় দিয়েছেন। স্যার, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার কাছে। একই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান, মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, অত্যন্ত কাইন্ড হার্টেড, ভেরি বিগ হার্টেড, ভেরি সিম্পল অ্যান্ড দেশপ্রেমিক একজন ব্যক্তিত্ব। স্যার আমাকে তার অফিসে সাদর আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত। তার শত ব্যস্ততার মধ্যেও আজকে তার সকালে টাঙ্গাইল যাওয়ার কথা ছিল, সেটা ডিলে করে দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন। মাননীয় মন্ত্রী, আপনার কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এই অনুষ্ঠানে আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের অসংখ্য মুক্তিযোদ্ধা এখানে উপস্থিত হয়েছেন। আমি সবার নাম নিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। শ্রদ্ধেয় স্যাররা, বীর মুক্তিযোদ্ধারা আমাকে ক্ষমা করবেন, আপনাদেরকে যথাযথভাবে সম্মানিত করতে পারিনি বলে আমি দুঃখিত। আপনাদের সিট প্ল্যান বসার জন্য আপনাদের মনের মতো করে করতে পারিনি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। উপস্থিত অসংখ্য সুধীমণ্ডলী এবং বিশেষ করে কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ, মহিলা, ভদ্র মহিলা মহোদয়গণ, আসসালামু আলাইকুম এগেইন। আজকে যে বিষয়টি আলোচনা সূত্রপাত করেছি, এটা একটা সেন্টেন্স দিয়ে শুরু করতে চাই। সেটা হলো, আমাদের 1/11-এর পরে আমাদের বাংলাদেশে আমন্ত্রিত হয়েছিলেন মুক্তিযুদ্ধকালীন ইন্ডিয়ান স্টাফ অফিসার মেজর জেনারেল জ্যাকব। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, উনি প্রয়াত। তিনি এসে একটি কথা বলেছিলেন, হ্যাড দেয়ার নট বিন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বাংলাদেশ উড নেভার বি ইন্ডিপেন্ডেন্ট। আপনারা নিশ্চয়ই পত্রিকায়, বিভিন্ন পত্রিকায় সেই সময় হেডলাইন হয়ে এসেছিল, এই কথাটা আপনারা দেখেছেন। আমি এই প্রসঙ্গে ছোট্ট একটি ঘটনা বলতে চাই সংক্ষেপে। 14ই আগস্ট 1947 সালে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে দুটি রাষ্ট্রে পরিণত হলো। একটি হলো পাকিস্তান এবং আরেকটি হলো ইন্ডিয়া। পাকিস্তানের আবার দুটো অংশ, একটা হলো পশ্চিম পাকিস্তান, আরেকটি হলো ইস্ট বেঙ্গল। অনেকেই বলে থাকেন ইস্ট বেঙ্গল কেন নাম হবে একটা সেনাবাহিনীর কিংবা একটা রেজিমেন্টের। তাদের উদ্দেশ্যে বলছি, সাধারণত আর্মি, যে কোনো আর্মি, নেভি, এয়ারফোর্স, এরা ট্র্যাডিশনের উপর প্রবাহিত হয় তাদের জীবনধারা। সেই ইস্ট বেঙ্গল নাম যখন ছিল ডোমেইন হিসাবে, ব্রিটিশ ডোমেইন হিসাবে, সেই জন্য এই সময়ে এই রেজিমেন্টটা রেজ হয়েছিল এবং আমাদের দাবি দাওয়া অনুযায়ী কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না এবং ব্রিগেডিয়ার জেনারেল আইয়ুব খান তৎকালীন, তারা এই রেজিমেন্টের নামকরণ করেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এবং এখানে আমাদের সিনিয়র অফিসার যারা ছিলেন তাদের অবদান অনেক ছিল। ঘটনাটা হলো এই, 14ই আগস্ট যখন বিভাগ হলো, 18ই আগস্ট শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি বিজেপি এবং আরএসএসের জন্মদাতা, প্রাণপুরুষ, আধ্যাত্মিক নেতা, তার বাসায় একটি গোপন মিটিং হয়েছিল। সেই মিটিংটা হয়েছিল বিশেষ করে ইস্ট বেঙ্গলকে নিয়ে, যে ইস্ট বেঙ্গল একটি রাজ্য, একটি দেশ প্রতিষ্ঠিত হয়ে গেল আমাদের পেটের মধ্যখানে। এই দেশটা যদি টিকে থাকে, শক্তিশালী হয়, তাহলে ভারতীয় অখণ্ডতা বজায় রাখা সম্ভব হবে না। সে কারণে তারা অনেকগুলো প্ল্যান গ্রহণ করেন, অনেকগুলো কার্যক্রম তারা গ্রহণ করেন। একটা ছিল অন্যতম, যে যত দ্রুত পারা যায়, যেহেতু এই ইস্ট বেঙ্গলের কোনো আর্মি নাই, নেভি নাই, এয়ারফোর্স নাই,
তাদের পুলিশ নাই, প্রশাসন নাই, একটা ভঙ্গুর রাষ্ট্র। তাদের এই যত তাড়াতাড়ি পারা যায় এই দেশটাকে দখল করে ফেলতে হবে আমাদের। আর যদি না, যতদিন পর্যন্ত দখল না করি, ঢাকা ইউনিভার্সিটি থেকে ব্যবহার করা হোক আমাদের শিল্পকলা, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি ইত্যাদি দিয়ে বাঙালি শিক্ষিতদের তাদেরকে মুগ্ধ করে রাখো, যাতে তারা আমাদের প্রতি দুর্বল থাকে সাংস্কৃতিকভাবে। আরও কয়েকটা সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়। আমি যা বলছি এটা হর্সেস মাউথ, এবং ওখানে উপস্থিত একজনের কাছ থেকে শোনা বক্তব্যটা আমি বলছি। এই কথাটা চলে যায় পাকিস্তানে। চলে যাওয়ার পরে সাথে সাথে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই ইস্ট বেঙ্গলকে রক্ষা করার জন্য ইমিডিয়েটলি একটা ব্রিগেড প্লাস সৈন্য পাঠানো হোক। সেই সময় এই কথার উপর ভিত্তি করে তৎকালীন পাকিস্তান আর্মির ওয়ান অফ দ্য বেস্ট ব্রিগেডিয়ার স্যান্ডার্স কমিশন ব্রিগেডিয়ার জেনারেল আইয়ুব খানকে এক ব্রিগেড প্লাস সৈন্য দিয়ে খুব সম্ভবত সেপ্টেম্বর মাসেই এই ঢাকা শহরে পাঠানো হয়। এই ছিল প্রাথমিক বিষয়। ব্রিগেডিয়ার জেনারেল আইয়ুব খান এদেশে আসার আগেই, পাকিস্তান হওয়ার আগেই মেজর গনি এবং আরও অন্যান্য সিনিয়র অফিসারদের একটা বিশেষ তাদের চাহিদা ছিল, ডিমান্ড ছিল যে বাঙালি মুসলমানদেরকে নিয়ে একটা রেজিমেন্ট করতেই হবে। আলটিমেটলি তৎকালীন গভর্নর জেনারেল এবং বিশেষ করে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না এবং মিলিটারি অফিসাররা তারা সিদ্ধান্ত নেন ইমিডিয়েটলি, সুনার দ্য বেস্ট টু প্রোটেক্ট দিস কান্ট্রি উই নিড এ রেজিমেন্ট। দেন 15ই ফেব্রুয়ারি 1948 সালে এই বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠা হয়। মাননীয় শ্রদ্ধেয় শ্রোতাবৃন্দ, আমি জানি না কতজন আমরা এই ইতিহাস জানি। এখন আসুন আমরা একবার চিন্তা করি, কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে করে যাব। সেটা হলো 1947 সালে 14ই আগস্ট যদি দেশ বিভাগ না হতো, আজকে আমাদের অবস্থা কি হতে পারত? একবার চিন্তা করে দেখুন পশ্চিমবঙ্গকে নিয়ে। তাহলে রব্বুল আলামিন চান নাই যে আমরা এই দেশবাসী ম্যাক্সিমাম মুসলমানরা সেই বিপদে পড়ি, এবং সেজন্যই আল্লাহর প্ল্যান অনুযায়ী সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠিত হয়েছে। এবং এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যদি গঠিত না হতো, 1971 সালের যুদ্ধে কে নেতৃত্ব দিত সেটা একবার চিন্তা করে দেখেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে দিলাম। অনেকেই বলেন, আমি এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি আরও 2 মাস আড়াই মাস আগে আমি শ্রদ্ধেয় মাননীয় স্পিকারের সাথে আলোচনা করেছিলাম। সেখানে জেনারেল জামিল দি হাসান উপস্থিত ছিলেন যে আমরা এই সাবজেক্টের উপর যদি একটা অনুষ্ঠান না করতে পারি, ভবিষ্যতে কেউ করবে কি না জানি না, সত্যিকারের ইতিহাসটা আমাদেরকে তুলে ধরতে হবে মিডিয়ার কাছে, সারা দেশবাসীর কাছে, যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই জন্যই প্রতিষ্ঠিত হয়েছিল। এই দেশকে 1971 সালে ইন্ডিয়া এবং পাকিস্তানের কোনো পরিকল্পনাই ছিল না, তাদের ধারণাই ছিল না যে এই ক্র্যাকডাউনের পরে কোনো প্রতিরোধ গড়ে উঠবে, সশস্ত্র প্রতিরোধ গড়ে উঠবে। তারা চিন্তাও করে নাই পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষিত এই ব্রিলিয়ান্ট অফিসাররা এবং 5টা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ব্যাটালিয়ান রিভল্ট করবে, এটা তাদের কল্পনাতেও ছিল না। তাদের ধারণা ছিল পাকিস্তান ছিল মেরে কেটে বাঙালিদেরকে একসময় আমরা দেশের শান্তি প্রতিষ্ঠা করব, আর ইন্ডিয়ার পরিকল্পনা ছিল যে কোনো মূল্যে এটা আমাদের দেশের অখণ্ড ভারতের একটা অংশ হিসেবে আমরা তুলে নিব আমাদের কাছে। কিন্তু আল্লাহ সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেন নাই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মাধ্যমে। সুধীমণ্ডলী, একবার চিন্তা করে দেখুন 1971 সালের সেই 25শে মার্চের রাত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি উই রিভল্ট না বলতেন, তাহলে কি ঘটত? তার মতো দুঃসাহসী ব্যক্তিত্ব পাকিস্তান মিলিটারির একজন অত্যন্ত প্রফেশনাল এবং দৃঢ়চেতা, দুঃসাহসী, সৌম্য, শক্তি, ক্ষিপ্রতায় উজ্জীবিত এক অফিসার এই বিদ্রোহ ঘোষণা করলেন, নিজের জীবন বাজি রেখে নিজের পরিবারকে বিচ্ছিন্ন করে দিয়ে বললেন উই রিভল্ট। অন্য কেউ বলেছিল কি? বলে নাই। তারপরে উনি 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিলেন। একবার চিন্তা করে দেখুন, এই ঘোষণা যদি এই ইস্ট বেঙ্গলের সেই অফিসার না দিতেন, তাহলে কি হতে পারতো আমাদের স্বাধীনতার যুদ্ধের। তারপরে আসুন 4 এপ্রিল তেলিয়াপাড়ায় যে গুরুত্বপূর্ণ মিটিংটা হয়েছিল 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর খালেদ মোশাররফের ব্রেন চাইল্ড, আমরা অস্বীকার করতে পারবো না কারো অবদানকে। তার ব্রেন চাইল্ড তেলিয়াপাড়ায়
যখন পলিটিশিয়ানরা পালিয়ে পালিয়ে দৌড়াচ্ছে, দৌড়ে দৌড়ে পালাচ্ছে, তাদের কোনো অস্তিত্ব ছিল না, শেখ মুজিবুর রহমান স্বইচ্ছায় গ্রেপ্তার বরণ করেন। এই সত্য কথাগুলো আপনাদের জানতে হবে। এবং সেই সময় পলিটিশিয়ানরা কলকাতার বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে মোটামুটি দেশের স্বাধীনতার কথা ভুলেই গিয়েছিলেন হয়তোবা। 4 এপ্রিল ডাকা হলো, 27 জন মিলিটারি অফিসার তেলিয়াপাড়ায় মিটিং করলেন। মিটিংয়ে কয়েকটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই মিটিং যদি না হতো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হতো কিনা আমার সন্দেহ আছে। বিচারের ভার আপনাদের কাছে। সেটা কীরকম? প্রথমেই তারা সিদ্ধান্ত নিলেন, আমার একটা বই দিয়েছি আপনাদেরকে, এই সাবজেক্টের উপর বই, কি নোট পেপার আপনাদের হাতে দেওয়া হয়েছে জানি না, যারা পাননি একটু সংগ্রহ করে নেবেন। সেখানে লেখা আছে, প্রথমত নাম দেওয়া হলো এটা মুক্তি বাহিনী হবে আমাদের দেশ মুক্তি স্বাধীন করার জন্য, 1 নাম্বার। 2 নাম্বার, জেনারেল আতাউল গনি উসমানী, কর্নেল আতাউল গনি উসমানীকে প্রধান চিফ কমান্ডার ইন চিফ ঘোষণা করা হয় এবং তাকে দায়িত্ব দেওয়া হয় ইমিডিয়েটলি একটা প্রবাসী সরকার গঠন করতে হবে, না হলে আমাদের বিদ্রোহী হিসেবে যদি আমরা কোনো রকমে পর্যুদস্ত হই আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই জন্য প্রবাসী সরকার গঠনের দায়িত্ব দেওয়া হলো জেনারেল আতাউল গনি উসমানীকে। তিনি এমএলএও ছিলেন, পার্লামেন্ট মেম্বারও ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হয়। আর আরও অনেকগুলো ঘটনা আছে সেখানে। এবং জেনারেল উসমানী তার পিস্তল দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন ফাঁকা আওয়াজ করে। এই ঘটনাগুলো আমাদের কয়জন জানি? সেই দায়িত্ব দেওয়া হলো, আপনি প্রবাসী সরকার গঠন এবং মুক্তিযুদ্ধের সনদ, মুক্তিযুদ্ধের ঘোষণা, বাংলাদেশের স্বাধীনতার সনদ আপনাকে তৈরি করে ঘোষণা দিতে হবে। এটাই বাস্তবতা। আপনারা যদি চ্যালেঞ্জ করতে চান আমার কাছে করতে পারেন, আমি ইতিহাস পড়ে কথা বলছি। সেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের কথাগুলো উল্লেখ আছে, গণতন্ত্রের কথা উল্লেখ আছে। এবং জেনারেল উসমানীকে দায়িত্ব দেওয়া হলো, আপনি আগামী 10 তারিখে আমাদের সেকেন্ড মিটিংয়ে এই যে আমাদের আজকে সিদ্ধান্তগুলো নেওয়া হলো, এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে তারপর 10 তারিখে আমরা মিটিংয়ে বসবো। এটাই বাস্তবতা। 10 তারিখে আবার মিটিং হয় এবং সিদ্ধান্ত, এর মধ্যে স্বাধীনতার ঘোষণাপত্র সেদিনই তৈরি করা হয়। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ সেটা করেছেন, আপনারা দেখতে পারেন। সুধী মণ্ডলী, আমাদের 5টা ব্যাটালিয়ান শুরু করেন। প্রথম ব্যাটালিয়ান যিনি দায়িত্ব নেন, একজন বিইংয়ে ক্যাপ্টেন, আমি জানি না স্যার, মনে হয় লেফটেন্যান্ট ছিলেন সেই সময়ে, কিন্তু ওই সময় ক্যাপ্টেন হওয়ার কথা এরকম, আমি ঠিক যদি ভুল হয় ক্ষমা করে দিবেন স্যার। কত দুঃসাহসী ব্যক্তিত্ব! মাইন্ড ইউ, স্যার কখনো সেকেন্ড হন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার সময় ফার্স্ট ছিলেন, ফুটবল খেলায় ফার্স্ট ছিলেন, পাকিস্তান মিলিটারি একাডেমিতেও ফার্স্ট হয়েছেন, সব জায়গায় তিনি ফার্স্ট। সেই দুঃসাহসী ক্যাপ্টেন হাফিজুর রহমান ফার্স্ট বেঙ্গলকে নিয়ে, সেই সৈন্যদেরকে নিয়ে যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করে অনেক ত্যাগ তিতিক্ষা করে তিনি বের হয়ে আসলেন। একে একে 8ম ইস্ট বেঙ্গল তো শুরুই করলো প্রথম, তারপরে সেকেন্ড বেঙ্গল, 3rd বেঙ্গল, তারপরে 4th বেঙ্গল, 8th বেঙ্গল, এবং স্বাধীনতা যুদ্ধের শেষের দিকে প্রায় 3-4 মাস আগে 3টি রেজিমেন্ট ব্যাটালিয়ান রেজ করা হয়, 9, 10, 11, এই টোটাল 8টি রেজিমেন্ট, 3টি ফোর্স ব্রিগেড যুদ্ধ করলো এবং দেশকে স্বাধীন করলো। দেশ স্বাধীন হয়েছে আমি বলবো না, এদেশের আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছেন, কিন্তু নেতৃত্ব দিয়েছে আমাদের মিলিটারি অফিসাররা। এখানে মুক্তিযোদ্ধারা সাক্ষী। জেনারেল আতাউল গনি উসমানী আরেকটা খুব বড় কাজ করেছিলেন মুক্তিযুদ্ধের সময়। সেই পাকিস্তানের 65 সালের যুদ্ধ কেন্দ্র করে ওয়ার কোর্স শুরু হয়েছিল, অনেক অফিসারের প্রয়োজন, এত মুক্তিযোদ্ধা, তাদেরকে কে লিড করবে? তখন তার ব্রেন চাইল্ড মূর্তিতে বাংলাদেশ মিলিটারি একাডেমি প্রতিষ্ঠিত হয়। সেই মিলিটারি একাডেমিতে ফার্স্ট ওয়ার কোর্স প্রতিষ্ঠিত হয়। সেই ফার্স্ট ওয়ার কোর্সের অফিসাররা এখানে আছেন। জেনারেল জামিল ডি হাসান, তারপরে মেজর কামরুল ইসলাম মন্ত্রী, এবং আরও সব, আমি স্যার ঠিক নাম সব মনে করতে পারছি না, এখানে মনে ক্ষমা করে দেবেন।
প্রথম কোর্স সেখানে প্রশিক্ষিত হয়ে তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিল। এই যে ব্রেন চাইল্ড জেনারেল ওসমানী, আতাউল গনি ওসমানীকে, তাকে কি আমরা অবমাননা করতে পারি? তাকে কি আন্ডারমাইন করতে পারি? পারি না। শ্রদ্ধেয় সুধী মণ্ডলী, আমি বেশি কথা বলতে চাই না, এই কথাগুলো শুনবো আমাদের অতিথিদের কাছ থেকে। সেটা হলো এই, দেশ স্বাধীন হলো, দেশ স্বাধীন হওয়ার পরে সেই সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ কোথায় লুপ্ত হয়ে গেল? অস্ত্র ঘরে ঘরে ঝনঝনানি, মারামারি, কাটাকাটি। এই সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে নিয়োগ দেওয়া হলো, সারা বাংলাদেশে তাদেরকে অস্ত্র উদ্ধার অভিযানে পাঠানো হলো, এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নেতৃত্ব দিল। এখানেই শুধু নয়, পার্বত্য চট্টগ্রাম রক্ষার জন্য এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তাদের জীবন দিচ্ছে। 300 জনের উপরে শহীদ হয়েছে। আজকে মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রীর কাছে একটি অনুরোধ, যে মুক্তিযুদ্ধের সময় যেমন গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডদেরকে বিভিন্ন উপাধি দিয়েছেন আপনারা এবং সেই জন্য ভাতা দেন, আজকে কিন্তু পার্বত্য চট্টগ্রাম রক্ষা করতে গিয়ে যারা জীবন দিয়েছে, যারা বিভিন্ন খেতাব পেয়েছেন, তাদেরকে কিন্তু একই মর্যাদা দেওয়া হচ্ছে না। এটা কিন্তু কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়, এখনও জীবন দিয়ে যাচ্ছে সেখানে। আমি মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারটিকে নিয়ে। এবং পার্বত্য চট্টগ্রামের যে বীরত্ব গাথা, আমি অনুরোধ করব মিডিয়াকে, আপনারা তুলে ধরুন। এই দেশের 1/10 এই সেনাবাহিনী এবং বিশেষ করে ইস্ট বেঙ্গল রক্ষা করছে। আজকে দেখে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যেত যদি মিলিটারি এখানে ভূমিকা না রাখতো। 12টা ক্যাডেট কলেজ, আমাদের বিভিন্ন বিউপি, MIST, 44টা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, অসংখ্য বোর্ড স্কুল, আজকে মেডিকেল সাইডে বলেন, সব জায়গায় ব্যবসা বাণিজ্যের যে শিক্ষা, সেগুলোতে আজকে সেনাবাহিনী অবদান রাখছে এবং এখানে নেতৃত্ব দিচ্ছে আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। দেশের দুর্যোগ দুর্বিপাকে আমাদের নেতৃত্ব দিচ্ছে সেনাবাহিনী। আমাদের বিভিন্ন পৃথিবীতে বাংলাদেশকে পরিচিত করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব দিচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। আজকে আমাদের যে 5ই আগস্টের ঘটনা, আজকে যদি আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, সেদিন যদি জেনারেল ওয়াকার ইউটার্ন না করে চুপচাপ বসে থাকতেন, কিছুই না করতেন, তাহলেও কিন্তু গৃহযুদ্ধ ঠেকানো যেত না। এই ঘটনা কিন্তু আমাদের অস্বীকার করার কিচ্ছু নেই, সেটাও আমাদের সেনাবাহিনীর অবদান। আমি পরিশেষে এতটুকু বলবো, আজকে বইটা পড়বেন, আমরা যে বইটা দিয়েছি, এই বই এবং আজকের এই অনুষ্ঠানের পুরোটা স্পন্সর করেছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা। এখানে বসে আছেন সামনে, স্যার একটু দাঁড়াবেন কাইন্ডলি। BA 837 রাবা নম্বর 218, মেজর মোহাম্মদ কামরুল ইসলাম, প্রাক্তন মন্ত্রী, 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মাননীয় স্যার। শ্রদ্ধেয় স্যার, আপনার কাছে কৃতজ্ঞতা। একই সাথে আংশিক অবদান রেখেছেন আমাদের ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আজিজ। শ্রদ্ধেয় স্যার, আপনি কি আছেন? আপনি তো সবসময় পিছনে বসেন। এই স্যার আছেন, স্যারের কাছেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য। শ্রদ্ধেয় অতিথি, আমি এই কথা বলে শেষ করতে চাই, আমরা খুব অবাগা জাতি, খুব অবাগা জাতি। যদি 71 সালের সেই সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো, তাহলে আর কোনো সমস্যা হতো না। এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে দেশকে বিভক্ত করা হলো। কারা করেছে? প্রতিবেশী দেশ। আমরা তাদের সেই মন্ত্রণায় মুগ্ধ হয়ে দেশকে বিভক্ত করে ফেলেছি। এখনো চলছে সেই বিভক্তি, এবং এই বিভক্তি থেকে কিভাবে বের হয়ে দেশকে ঐক্যবদ্ধ করা যায়, সেটার দায়িত্ব আমাদের মাননীয় স্পিকারের এবং মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রী, দুজনকেই আজকে ইনশাআল্লাহ এখানে রেখেছি। তারা এই দায়িত্ব গ্রহণ করবেন। দেশের কেউ দেশবিরোধী নয়, তাদের বুঝার ভুল। আমি শেখ হাসিনাকে 1997 সালের 28শে ফেব্রুয়ারি আমাদের মিলিটারি একটা অনুষ্ঠানে স্টাফ কলেজে জিজ্ঞেস করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যখনই প্রধানমন্ত্রী হন দেশ 2 ভাগে বিভক্ত হয়, স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ শক্তি। স্বাধীনতার 28 বছর পরেও কি দেশে মুক্তিযুদ্ধের কোনো বিরোধী শক্তি আছে? যদি না থাকে, আপনি জাতিকে ঐক্যবদ্ধ করার প্রথম দায়িত্ব হলো আপনার বঙ্গবন্ধুর কন্যা হিসেবে। আপনি যদি সেটা না করতে পারেন, তাহলে আপনার সোনার বাংলা বাস্তবায়ন কিয়ামত পর্যন্ত হবে না। এখানে উপস্থিত অনেকে আছেন যারা এই কথা শুনেছেন। তিনি উত্তর দিয়েছিলেন, রেকর্ডের আছে, যে আপনি ঠিক বলেছেন, আপনি এটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলতে কিছু নাই, সবাই দেশপ্রিয়, দেশপ্রেমিক। এটা বলেছেন উনি, ওনার মুখ দিয়ে বলেছেন। আমি তো নিজেই বলেছি সেই কথা, আমি নিজে উপস্থিত, যারা উপস্থিত ছিলেন সেখানে তারা সাক্ষী দিবেন নিশ্চয়ই। আজকে আমার প্রিয় মুক্তিযোদ্ধাদের বলবো,
ইগো থেকে বের হয়ে আসুন, দেশকে ঐক্যবদ্ধ করুন। এই দেশকে না হলে টিকিয়ে রাখা যাবে না। প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে আমাদের প্রতিবেশী দেশ আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে হলে ঐক্যবদ্ধ জাতি ছাড়া এটা কখনো সম্ভব নয়। সর্বশেষ ওই একটি প্রবাদ বাক্য ইংরেজ কবি বলেছেন, গড অ্যান্ড সোলজার্স অল ম্যান অ্যাডোর ইন টাইমস অফ ডেঞ্জার নট বিফোর। ওয়ান্স থিংস আর রাইটেড, God is forgotten, poor soldiers like me are slighted. May Allah bless us all. Allah Hafiz, Rawa Jindabad, Bangladesh Jindabad.